এই মিনারেলের সম্পর্কে 3টা ক্লাস নেব। প্রথম ক্লাসে আমরা পড়ব ডেফিনিশন, তারপরে তার কিভাবে মিনারেলস ফর্ম করে এবং মিনারেলসের যে কয়টা ইয়েটা আমরা পড়তে পারি, আর যে কয়টা ক্যারেক্টারিস্টিক পড়তে পারি সেই কয়টা ক্যারেক্টারিস্টিক পড়বো প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে তোমার বাকি যে ক্যারেক্টারিস্টিক গুলি সেগুলি শেষ করতে চেষ্টা করব। আর চতুর্থ ক্লাসে মিনারেলের মিনারেল মানুষ কিভাবে ব্যবহার করছে, মিনারেল আমাদের আর্কিওলজিক্যাল স্টাডিজে কি কিভাবে কাজে লাগে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আজকে শুরু করি মিনারেলস এর ডেফিনিশন দিয়ে। মিনারেলস কে আমরা ডিফাইন করতে পারি 1898 সালে সর্বপ্রথম ব্রাশ এবং পেনফিল্ড 1898 সালে তার একটা বই ম্যানুয়াল অফ জেনেটিক মিনারোলজি গ্রন্থে প্রথম মিনারেলস কে ডিফাইন করে এইভাবে: এভরি ডিস্টিংক্ট কেমিক্যাল কম্পাউন্ড occurring in inorganic nature having a definite molecular structure or system of crystallization and well-defined physical properties constitutes a mineral species. এখানে যেটা উনি বলছেন যে মিনারেলস, একটা মিনারেল হতে হলে সেটা হতে হবে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা ইনঅর্গানিক হবে, অর্গানিক হবে না, ইনঅর্গানিক হবে, এবং তার একটা নির্দিষ্ট মলিকুলার স্ট্রাকচার থাকবে যেটা একটা সিস্টেম অফ ক্রিস্টালাইজেশন, মানে ক্রিস্টাল আকৃতির, তার এক ধরনের ক্রিস্টালাইজেশন থাকবে এবং তার ভিতর কিছু ওয়েল ডিফাইন্ড ফিজিক্যাল ভৌত গুণাগুণী থাকবে। তো সেই জিনিসটাকে মিনারেল বলা হবে। এটা ব্রাশ ডিফাইন করছে এবং পেনফিল্ড 1898 সালে। তারপরে তোমার 1932 সালে ডানা অ্যান্ড ফোর্ড, মানে ডানা একটা মিনারোলজির উপর টেক্সট বই লিখেছে, সেটা পাবলিশ করছে ফোর্ড নামে একজন ভদ্রলোক, সেজন্য দুজনের নামে এটা ধরা হয়, ডানা অ্যান্ড ফোর্ড। সে ডিফাইন করছে মিনারেল ইজ এ বডি produced by the process of inorganic nature having usually definite chemical composition and if formed under favorable conditions a certain characteristic atomic structure which is expressed in its crystalline form and other physical properties. তো এই যে মানে ডেফিনিশনটা ডানা, এখানে উপরেরটার সাথে যেটা নাকি এখানে অমিল, সেটা হচ্ছে প্রসেস অফ ইনঅর্গানিক নেচার, মানে মিনারেলটাকে ইনঅর্গানিক নেচারের কোন প্রক্রিয়া দ্বারা গঠিত হতে হবে, যার নাকি একটা কেমিক্যাল কম্পোজিশন আছে এবং যে কেমিক্যাল কম্পোজিশনটা তার অ্যাটমিক স্ট্রাকচার, ক্রিস্টালাইন যে অ্যাটমিক স্ট্রাকচার সেটার মধ্যে দেখা যায় এবং তার কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে। সবই ঠিক আছে, শুধু বলছে সে যেটা হচ্ছে প্রসেস অফ ইনঅর্গানিক নেচারের মাধ্যমে হতে হবে। তারপরে 1995 সালে নিকেল ইচ তার কানাডিয়ান মিনারোলজিস্ট নামক একটা পত্রিকায় সে একটা পেপারেই লিখেছে, মানে একটা রিসার্চ আর্টিকেলে লিখেছে ডেফিনিশন অফ মিনারেল। সেখানে সে বলছে যে মিনারেল ইজ এন এলিমেন্ট অর এ কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট ইজ নর্মালি ক্রিস্টালাইন and that has been formed as a result of geological process. উনি বলছে যে জিওলজিক্যাল প্রসেস দ্বারা উৎপন্ন হতে হবে, এটা ইট হ্যাজ টু বি বাই জিওলজিক্যাল প্রসেস। সুতরাং বায়োলজিক্যাল প্রসেসে যদি কেউ হয়, তাহলে কিন্তু এইটা মিনারেল হবে না। এলিমেন্ট অথবা কেমিক্যাল কম্পাউন্ড যেটা ক্রিস্টালাইন থাকবে এবং সেটাকে জিওলজিক্যাল প্রসেস দ্বারা উৎপন্ন, এইটা 1995 সালে নিকেল এটাকে এইভাবে ডিফাইন করেছে। এখন এই মিনারেল ইজ ব্রডলি স্পিকিং, আর 2004 সালে হান্স রুডলফ এবং বোলাক এবং অ্যান্দ্রে ওয়াং, এরা চারজন মিলে একটা পেপার করছে। সেই পেপারে মিনারেলস দ্য কনস্টিটিউশন অরিজিন, এটা একটা বই লিখেছে তারা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বের হয়েছে। সেখানে তারা বলছে মিনারেল ইজ broadly speaking a solid chemical compound that occurs naturally in pure form, মানে যেটা প্রাকৃতিক ভাবে পিওর ফর্মে তোমার পাওয়া যায়, সেই সলিড কেমিক্যাল কম্পাউন্ডটাকে
তারা মিনারেলস বলতে হিসেবে ডিফাইন করা হয়েছে। এখন মোটামুটি এই চারটা ইয়েকে ডিফাইন করার পরে আমরা যদি মিনারেলকে ডিফাইন করতে চাই, মিনারেলকে যদি আমরা বুঝতে চাই, তাহলে এই নিচে যে চারটা ক্রাইটেরিয়া আছে, এই চারটা ক্রাইটেরিয়া আমাদেরকে ইয়ে করতে হবে, মানে এই চারটা ক্রাইটেরিয়া আমাদেরকে বুঝতে হবে। মানে এই মিনারেল হচ্ছে, এইটা ডায়ার এবং গুন্টার এবং টাসা 2007-এ সেই মিনারেলকে এই চারটা ক্যারেক্টারিস্টিক সহ বলতে, যে এই চারটা জিনিস একটা মিনারেলস থাকতে হবে। প্রথম হচ্ছে ফর্ম বাই ন্যাচারাল প্রসেস। এখানে ন্যাচারাল প্রসেস বলতে অ্যানথ্রোপোজেনিক কম্পাউন্ডস আর এক্সপ্লোরেড, মানুষ দ্বারা যে প্রক্রিয়া বা যে কম্পাউন্ডগুলি তৈরি হয় সেগুলি কিন্তু এই মানে এই মিনারেলের মধ্যে পড়বে না। যেমন কাঁচ কিন্তু মিনারেলের মধ্যে পড়বে না, এটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে তৈরি হয়। দুই হচ্ছে স্টেবল অর ম্যাটার স্টেবল অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে অর্থাৎ 25 ডিগ্রি টেম্পারেচারে এটাকে স্টেবল থাকতে হবে। ইন দ্য সিম্পলেস্ট সেন্স, দিস মিনস দ্য মিনারেল মাস্ট বি সলিড। Classical examples of exception to this rule include 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে, এবং এটা সিম্পলেস্ট সেন্সে যেটা বলতে হবে যে মানে সোজা কথা, একটা মিনারেল সলিড হতে হবে, অবশ্যই এটা সলিড হতে হবে। কিন্তু এইখানে কিছু এক্সেপশন আছে, যেমন ধরো মার্কারি যে মিনারেলসটা, সেটা কোনো -39 ডিগ্রি সেলসিয়াসে তোমার ক্রিস্টালাইজেশন। আর আইস কিন্তু নর্মালি সলিড থাকে। সো এরা কি মিনারেলস না? তো বিকজ দিস টু minerals were described in before 1959, they were grandfathered by the International Mineralogical Association. মানে 1959 সালে এই দুইটাকে তোমার মিনারেলস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং এইটাকে ইয়ে করা হয় আইএমএ মানে ইন্টারন্যাশনাল মিনারোলজিক্যাল অ্যাসোসিয়েশন এটাকে অ্যাপ্রুভ করে। মানে modern advances have included extensive study of liquid crystal, which also extensively involved in mineralogy. এটা মডার্ন ইয়েতে এখন দেখা যায় যে লিকুইড ক্রিস্টাল যেগুলি আছে সেগুলি নিয়ে অনেক কাজ হচ্ছে, সেই জন্য তারাও এটার পক্ষে মত দেয় যে এই দুইটা স্পেশালি আইস এবং মার্কারিকে মিনারেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 3 হচ্ছে এই 3 নম্বর যে ক্রাইটেরিয়াটা থাকতে হবে যে এই সলিডটার একটা ডিস্টিংগুইশ কেমিক্যাল ফর্মুলা থাকতে হবে, তার একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকতে হবে, তার একটা কেমিক্যালি সে একটা ফর্ম তার থাকতে হবে, কেমিক্যাল ফর্মুলা তার থাকতে হবে। Minerals are chemical compounds. As such, they can be described by fixed or variable formula. ফিক্সড ফর্মুলাও থাকতে পারে, আবার কখনো কখনো একটা ভেরিয়েবল ফর্মুলা যোগ হতে পারে ইম্পিউরিটির কারণে। Many mineral groups and species are composed of solid solution. Pure substances are not usually found because of contamination or chemical substitution. For example, the olivine group is described as formula. Olivine grouper formula is magnesium, ferrate, iron, silicate, which is a solid solution of 2 end member species, magnesium rich phosphorite and iron rich phyllite, which described by a fixed chemical formula. Mineral species themselves could have a variable composition such as sulfide, magnetite, which is mostly ferrous sulfide but has a significant nickel impurity that is reflected in its formula. এই মানে এইখানে এই যে নিকেলটা তোমার যে ম্যাগনেটাইটে নিকেলটা যে ইম্পিউরিটি হিসেবে দেখা যায়, কিন্তু ইম্পিউরিটি হিসেবে দেখা গেল ওইটাকে কিন্তু কেমিক্যাল ফর্মুলার মাধ্যমে ওইটাকে ইনক্লুড করা হয়েছে। এই জন্য এই ম্যাগনেটাইটটাও এক ধরনের মিনারেলস। তারপর 4 নম্বর হচ্ছে অর্ডার্ড অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। তার একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। দিস ইজ জেনারেল মিনস ক্রিস্টালাইন। However, crystals are also periodic, so broader criteria is used to instead
is used instead. In ordered atomic arrangement gives rise to a variety of macroscopic physical properties such as crystal form, hardness, and cleavage. There have been several recent proposals to classify biogenic and amorphous substances as minerals. The formal definition of the mineral approved by the IMA in 1995, যেটা অ্যাপ্রুভ করছে 1995 সালে, সেটা হচ্ছে a mineral is an element or chemical compound that is normally crystalline and that has been formed as a result of geological process. এই যে ডেফিনিশনটা এইটা অ্যাপ্রুভ করছে ইন্টারন্যাশনাল মিনারোলজিক্যাল অ্যাসোসিয়েশন 1995 সালে, যে a mineral is an element or chemical compound that is normally crystalline and that has been formed as a result of geological process. তারপর 5 নম্বর যেটা usually abiogenetic not resulting from the activity of living organisms, usually abiogenec মানে biological formation দ্বারা এটা হবে না, not resulting from activity of living organism. Biogenic substances are explicitly excluded by IMA, International Mineralogical Association. Biogenic substance দ্বারা যে জিনিসগুলি তৈরি হয়েছে সেগুলিকে ওরা মিনারেলসে অন্তর্ভুক্ত করতে রাজি নন। Biogenic substances are chemical compounds produced entirely by biological process without geological component. যেমন urinary calculi, oxalate crystals in plant tissue, shells of marine molluscs, etc. এগুলিকে কিন্তু তোমার মিনারেলস হিসেবে ধরা হয় and are not regarded as a minerals. However, if geological processes were involved in the genesis of the compound, then the product can be accepted as a mineral. এখন আমরা যে ডেফিনিশনটা পড়লাম, এই ডেফিনিশনটার মধ্যে এই যে আমি 5টা জিনিস রিক্রুট করলাম, এই 5টা জিনিস তোমার বিবেচনা করে তারপর তোমার তাকে মিনারেল হিসেবে গণ্য করতে হবে। এখন হচ্ছে কিভাবে মিনারেল ফর্ম করে। মিনারেল অনেকভাবে ফর্ম করে। প্রথমটা হচ্ছে মিনারেলস ফর্ম ইন এ ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টস, মানে বিভিন্ন ধরনের পরিবেশে মিনারেল তৈরি হতে পারে 8টার মধ্যে। প্রথম হচ্ছে ইচ হ্যাজ এ ডিফারেন্ট সেট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল কন্ডিশন দ্যাট ডিটারমিন মিনারেল প্রপার্টিজ। প্রত্যেকটা মিনারেলসের একটা ডিফারেন্ট সেট অফ ফিজিক্যাল এবং কেমিক্যাল কন্ডিশন দরকার, যেটার মাধ্যমে মিনারেল প্রপার্টিজ গুলি নির্দিষ্ট করা যায়। প্রথম যেভাবে নাকি মিনারেলসটা তৈরি হয় সেটা হচ্ছে এভাপোরেটিং সল্ট। যেমন ধরো সমুদ্রের পানি কোথাও বা লেকের পানি কোথাও আছে, সেটা যদি পানিটা যদি উবে যায়, পানিটা যদি তোমার বাষ্পীভূত হয়ে যায়, সেখানে যে জিনিসগুলি জমা হয়ে থাকবে সেই জমাকৃত যে জিনিসগুলি সেগুলিও মিনারেল। যেমন ধরো যদি সমুদ্রের পানি ড্রাই আপ হয়ে যায়, তখন ওই লেকের মধ্যে বা লবণাক্ত যে ইয়ে থাকে, সল্ট যে লেক বা যে সিটা থাকে, লেফট আউট যে সিটা থাকে, সেই সির পাদদেশে তোমার জিপসাম এবং হ্যালাইট, এই দুইটা মিনারেলস প্রডিউস হয়ে থাকে। এই দুইটা মিনারেলস তৈরি হয় সল্ট ওয়াটারটা এভাপোরেটিং এর মাধ্যমে, বাষ্পীভবন হওয়ার মাধ্যমে এই জিপসাম এবং হ্যালাইট আর তৈরি হয়ে থাকে। এখানে এই যে লাল যে জিনিস। আচ্ছা, নেক্সট যেটা হয় সেটা হচ্ছে মেটামরফিক কন্ডিশন। যখন মেটামরফিক রকস তৈরি হয় তখন when changes in pressure, অর্থাৎ প্রেসার, টেম্পারেচার এবং যদি প্রেসার এবং টেম্পারেচার কম বা বেশি হয়, তখন কেমিক্যাল কম্পোজিশনটা ভেঙে যায়, ভেঙে অল্টারনেটিভ একটা রক তৈরি হয়, যেটাকে আমরা বলি মেটামরফিক। when changes in pressure and temperature or chemical matter alter a rock and metamorphism takes place, তখন সেটাকে মেটামরফিজম বলে। স্পেশালি বিশেষ করে যখন নাকি তোমার ভূমিকম্প হয়,
সেই ভূমিকম্পের মধ্যে যদি কোথাও ফল্ট বা ফোল্ডের সৃষ্টি হয়, সেই সময় অনেক পরিমাণ প্রেসার হয় এবং অনেক পরিমাণ টেম্পারেচার তৈরি হয়, যার ফলে যে কম্পাউন্ডটা থাকে, রক্সের যে অরিজিনাল কম্পাউন্ডটা থাকে, সেটা আবার রিবিল্ড হয়। এই রিবিল্ড হওয়ার সময় বেশ কিছু মিনারেল তৈরি হয়, যেমন ধরো ক্যালসাইট, গার্নেট, গ্রাফাইট, হামাটাইট, ম্যাগনেটাইট, মাইকা অ্যান্ড ট্যাল্ক। এইগুলি হচ্ছে তোমার এই মেটামরফিক রকের মিনারেলস। এটা মেটামরফিজম না হলে এই মিনারেলস গুলি তৈরি হইত না। ক্যালসাইট, গার্নেট, গ্রাফাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, মাইকা অ্যান্ড ট্যাল্ক, এই কয়েকটা ইয়েটা তোমার এই যে কন্টাকে, তোমার এই যে যখন নাকি ফোল্ডিং বা এই যে সিনক্লাইন সৃষ্টি হয় প্রেসারে, যে সমস্ত জায়গায় কন্টাক্ট আছে, দুইটা মানে ক্রাস্ট যখন নাকি এক জায়গায় কন্টাক্ট করে, সেই সমস্ত জায়গায় যেখানে নাকি তোমার আগ্নেয়গিরি হয়, সেই সমস্ত জায়গায় তোমার এই মিনারেলস গুলি তৈরি হয়। আরেকটা হচ্ছে লাইমস্টোন। Surface water and groundwater carry dissolved mineral materials into lakes and seas where they crystallize in on the bottom. এবং এই যে সমুদ্রের নিচে তলদেশে বা লেকের তলদেশে তোমার গলিত যে পদার্থগুলি ডিজলভ করে পানি সমুদ্রে নিয়ে আসে, সেই পানিগুলি সমুদ্রের নিচে তোমার মিনারেলস তৈরি করে। সেই মিনারেলস গুলিকে তৈরি করে, যেমন ক্যালসাইট এবং ডলোমাইট হচ্ছে এই ধরনের মিনারেলস। ক্যালসাইট তোমার মেটামরফিজমের সময় তৈরি হয়। ক্যালসাইট আবার তোমার ডিজলভ অবস্থায় গ্রাউন্ড ওয়াটারের সাথে যেই ম্যাটেরিয়ালস গুলি সিতে চলে যায় বা নদীর মাধ্যমে যে সিতে চলে আসে, তখনও ক্রিস্টালাইজ হয়ে নদীর তলদেশে ক্যালসাইট ফর্ম হয়। আরেকটা হচ্ছে হট ওয়াটার সলিউশন। তোমরা জানো যে গ্রাউন্ড ওয়াটার যখন নাকি নিচের দিকে চলে যায়, এবং সেইটা যদি তো সমুদ্রের মধ্যে বিশেষ করে যখন আমরা তো জানি যে সমুদ্রের নিচে ম্যাগমা যে অংশটায় থাকে, অর্থাৎ ক্রাস্টের পরে লিথোস্ফিয়ারের নিচের অংশটাই তো হচ্ছে ম্যান্টেল, সেখানেই ম্যাগমা থাকে। ওইখানে যখন নাকি ওইটার সংস্পর্শে যখন নাকি পানি আসে, হট ওয়াটার সলিউশন যখন আসে, তখন কিছু কিছু মেটাল ওই পানির সাথে ডিজলভ হয়ে যায় এবং কিছু কিছু এলিমেন্ট সেখানে ক্রিস্টালাইজ হয়। Dissolved metals and other elements crystallize out of the hot fluid to form new minerals. এটা তখন ক্রিস্টালাইজ হয় এবং এই যে গরম হয়, এই যে ম্যাগমার সংস্পর্শে এসে যে পানিটা গরম হয়, এবং পানিটা গরম হওয়ার ফলে যে নতুন যে জিনিসগুলি মেটালগুলি গলে যায় এবং আদার এলিমেন্ট যখন ক্রিস্টালাইজ হয়, তখন তোমার এই ওইখানেও কিছু মিনারেলস তৈরি হয়। এটাকে বলে হট ওয়াটার সলিউশনের মাধ্যমে। সেটা হচ্ছে গোল্ড, কপার, সালফার, পাইরাট, গ্যালেনা, এগুলি হচ্ছে তোমার এই হট ওয়াটার সলিউশনের মাধ্যমে। অর্থাৎ পানিটা যখন নাকি তোমার এই ম্যাগমার সংস্পর্শে আসে, তখন ম্যাগমার মধ্যে যেই এলিমেন্টগুলি থাকে, সেই এলিমেন্টগুলি রিক্রিস্টালাইজ হয়। কিছু কিছু পানির সংস্পর্শে হচ্ছে ঠান্ডা হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়, আবার রিক্রিস্টালাইজ হয়। গোল্ডের মতো জিনিস যেগুলি, সেগুলি তোমার ভারী হয়ে যায়, ঠান্ডা হয়ে সেগুলি আবার জমা হয়ে যায়। এইভাবে তোমার কিছু মিনারেলস তৈরি হয়, যেমন গোল্ড, কপার, সালফার, পাইরাইট, গ্যালেনা, এগুলি হচ্ছে এই হট ওয়াটার সলিউশনের মাধ্যমে তৈরিকৃত মিনারেলস এর উদাহরণ। আরেকটা হচ্ছে প্যাগমেটাইট। প্যাগমেটাইট হচ্ছে তোমার নিচের যে ইয়েগুলি আছে, তোমার ম্যাগমা যেগুলি আছে, যেটা নাকি আমরা ম্যান্টাল অংশে অ্যাস্থেনোস্ফিয়ারে দেখতে পাই, সেটা যখন নাকি কোনো ফাটল দিয়ে বের হয়ে আসে, এই ফাটল দিয়ে যখন বের হয়ে আসে বা সারফেস আসার চেষ্টা করে, ওগুলি যখন নাকি আসতে আর পারে না, মানে এগুলি আর মাঝে মাঝে এক্সপোজ হয়ে চলে আসলে তো লাভা হয়ে গেল, লাভা আসতে পারে না, নিচে কোথাও কোথাও জমা হয়ে থাকে, তখন এই যে জমাকৃত অংশগুলিকে বলা হয় প্যাগমেটাইট। ওই প্যাগমেটাইটের মধ্যেও বেশ কিছু তোমার
টিয়ার ড্রপ শেপের কিছু পাওয়া যায়, মিনারেলস পাওয়া যায়। এগুলি যেমন টোপাজ, টোরমেলিন, এগুলি হচ্ছে ফর্ম ইন ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটস এর মধ্যে এই টোপাজ এবং টর্মোলিন জাতীয় মিনারেলস গুলি তৈরি হয়। এটা কিন্তু সারফেসে তৈরি হয় না, তৈরি হয় কোথায়? যেখান দিয়ে তোমার ফাটল হয়, সেই ফাটলের মধ্যে ম্যাগমা প্রবেশ করে এবং প্রবেশ করে ওইখানে আস্তে আস্তে ঠান্ডা হয়, যার জন্য এই টোপাজ, টর্মেলিনের মতো যে জ্যামস্টোন বা এই মিনারেলস গুলি সেখানে তৈরি হয়। আরেকটা হচ্ছে প্লুটন। প্লুটন হচ্ছে as magma rises upward through the cast, it sometimes stops moving before it reaches the surface and cools slowly, forming minerals of mineral crystal. যখন নাকি এই যে উপরে আসতে চেষ্টা করে, কিন্তু সবকিছু কিন্তু উপরে আসতে পারে না, নিচেও কিছু কিছু জিনিস ঠান্ডা হয়ে যায়। এটাকে বলে প্লুটোনিক রক। আর ভলক্যানিক রক হচ্ছে যেটা সারফেসে এসে ঠান্ডা হয়, আর প্লুটন হচ্ছে যেটা নাকি সারফেসে আসতে পারে না, ওই ইয়ের মধ্যে থেকে যায়, ফাটলগুলির মধ্যে থেকে যায়, সেখানেই ঠান্ডা হয়, সেটাকে বলা হয় প্লুটোনিক। এবং এই প্লুটনের মধ্যেও, এই প্লুটন ম্যাগমার মধ্যেও কিছু মিনারেল সলিডিফাই হয়, যেমন ধরো মাইকা, ফেলসপার, ম্যাগনেটাইট, কোয়ার্টজ, এগুলি হচ্ছে তোমার এই প্লুটোনিক ম্যাগনেটাইটের উদাহরণ। মিনারেলকে আমরা অনেকভাবে ভাগ করি, তার কয়েকটা ক্লাস আছে। যেমন ধরো নেটিভ এলিমেন্ট, শুধু যদি একটা মাত্র এলিমেন্ট দ্বারা তৈরি হয় তখন সেটাকে আমরা বলি নেটিভ এলিমেন্ট। এবং সালফাইড বা সালফার আর্সেনাইড, সালফোসল্ট, যদি S2 এবং AS3 থাকে, সেই তারা হচ্ছে সালফাইড টাইপের মিনারেল। অক্সিজেন যদি থাকে অ্যানায়ন হিসেবে, তখন সেটা অক্সাইড। যদি হাইড্রোক্সাইড অ্যানায়ন হিসেবে থাকে তখন সেটাকে হাইড্রোক্সাইড। যদি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন থাকে তখন সেটাকে হ্যালাইড। এবং যদি কার্বনেট থাকে তখন সেটাকে কার্বনেটস। মানে এইরকম ভাগে আমরা ভাগ করতে পারি, কয়েকটা ভাগ। এক হচ্ছে নেটিভ এলিমেন্ট, সালফাইড, অক্সাইড, হাইড্রোক্সাইড, হ্যালাইড, কার্বনেটস, বোরেটস, নাইট্রেটস, ফসফেটস, সালফেটস, টাংস্টেটস এন্ড সিলিকেটস। তো মোস্ট অফ দ্য মিনারেলস হচ্ছে সিলিকেটস এর অন্তর্ভুক্ত, ম্যাক্সিমাম মিনারেলস গুলি সিলিকেটের অন্তর্ভুক্ত। তো এই কয়েকটা ক্লাসের পরে আমরা মিনারেলস গুলির যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, সেই ফিজিক্যাল প্রপার্টিজ গুলি যদি আমরা যাই, মিনারেলগুলির ফিজিক্যাল প্রপার্টিজ গুলিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অবজারভেশন অফ মিনারেলস প্রাইমারি টেকনিক, অবজারভেশন অফ মিনারেলস সেকেন্ডারি। প্রাইমারি টেকনিকের যে প্রপার্টিজ গুলি মিনারেলস এর আছে সেটা হচ্ছে লাস্টার মানে দ্যুতি, কালার রং, স্ট্রিক মানে হচ্ছে চূর্ণ গুঁড়ার রং, মানে ওই মিনারেলসটাকে গুঁড়া করলে যে রং পাওয়া যায় সেটাকে বলা হয় স্ট্রিক। তারপর হচ্ছে হ্যাবিট বা ক্রিস্টাল শেপটা কিরকম, সেটার উপর নির্ভর করে কোনটা কোন মিনারেল। টেনাসিটি, যে কোনটা কতটা তোমার ব্রিটল, কতটা এলাস্টিক, কতটা সেকাইল, কতটা ডাকটাইল, এর উপর এটাকে বলা টেনাসিটি। হার্ডনেস, ক্লিভেজ, ফ্র্যাকচার, স্পেসিফিক গ্র্যাভিটি, ডায়াফিনিটি, এই কয়েকটা হচ্ছে তোমার প্রাইমারি টেকনিক, অবজারভেশন অফ মিনারেলস বাই প্রাইমারি টেকনিক, ফিজিক্যাল প্রপার্টিজ। আর সেকেন্ডারি টেকনিক হচ্ছে টেস্ট, জিহ্বায় একটু দিয়ে দেখতে হবে যে টেস্টটা কি লবণাক্ত, তিতা, মিষ্টি, তিন ধরনের, লবণাক্ত, তিতা, মিষ্টি। ফিলটা কিরকম, স্মুথ, সোপি, অয়েলি, রাফ, এইগুলো হচ্ছে ফিল। স্মেল হচ্ছে গন্ধটা, মানে স্মেল কোনটা উৎকট গন্ধ কিরকম। সালফাইড মিনারেলস গুলি এক ধরনের থাকে। তারপর হচ্ছে ডাবল রিফ্র্যাকশন, মানে রিফ্র্যাকশনটা কিরকম হয় সেটার উপর ডিপেন্ড করেও তোমার মিনারেল প্রপার্টিজ নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কিরকম রিয়াকশন করে, এটার উপর নির্ভর করে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ মিনারেলস ইয়ে করা হয়। এই যে ডায়াগনস্টিক প্রপার্টিজ যেগুলি আছে, লাস্টার, কালার, স্ট্রিক, শেপ, আমরা এগুলি একটা একটা করে এখন দেখব। কালার হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ অফ দি মিনারেলস। খুবই ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে রং। কিন্তু এই রংটা কিন্তু খুব রিলায়েবল ইয়ে দেয় না,
শুধু রং কিন্তু কোনো মিনারেলস কে পরিচয় করায় দেয় না, তবে খুব ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে রং, reflecting the nature of interaction of the electromagnetic radiation of the visible region with the electrons of the atoms, molecules and ions of the crystals, and with the electron system of the crystal as well. Three main groups of the minerals are identified on the basis of the property of the glass. এখন এই মিনারেলস গুলি তোমার তিন ধরনের কালার থাকে, একটা হচ্ছে ইডিওক্রোমেটিক কালার, অ্যালোক্রোমেটিক কালার, সিওডোক্রোমেটিক কালার। মানে কতগুলি মিনারেলস আছে যেটা যেই রঙের সেটা সবসময় সেই রঙেরই, কতগুলি মিনারেলস আছে যে একবার দেখা গেল হলুদ রঙের পাওয়া যায়, আবার দেখা যায় সবুজ রঙের পাওয়া যায়। হ্যাঁ, একই মিনারেলস দুই ধরনের রঙের পাওয়া যায়। আবার দেখা যায় কিছু কিছু মিনারেলস আছে যে এটা দেখতে সাদা কিন্তু আবার একটু ঘুরেলে টুরেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের কালার দেখতে পাওয়া যায়। এগুলি হচ্ছে তোমার সিওডোক্রোমেটিক কালার। Idiochromatic color হচ্ছে the color of metallic and covalent compounds such as native metals and sulfides and their analogues is due to the interzonal optical transfers of the electron and related maximum of reflection, for example metallic color of pyrite and gold, or is due to fundamental absorption band of cinnabar, orpiment and cuprite. এই যে মানে যেই মিনারেলসটার তখনই সেটা ইডিওক্রোমেটিক কালারের বলা চলে। ধরো একটা মিনারেলস লাল, ওইটা শুধু ওই মিনারেলসটাই মানে ওইটা যত ইয়ে করা হোক না কেন ওই একটা রঙই পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ইডিওক্রোমেটিক। Another type of idiochromatic mineral is the color is due to the electron transfer between different ions, namely charge transfers. These include the transfer between metal ion and ligands, the transfer between the charged metal ions. Examples are trivalent iron, যেমন অক্সিজেন, ফেরিক, এটা ফেরিক অক্সাইড, ক্রোমেটস লাল রং তৈরি, ভ্যান্ডেটস, মলিবডেটস, ক্রোকাইট, ভ্যান্ডানাইট, উলফেনাইট, এটা ক্রোমানিয়ামের সাথে কালার ট্রান্সফার করে। and minerals that at the same time contain differently charged ions, ফেরিক এবং ফেরাস, such কোর্ডেরাইট এন্ড ভেবানাইট এন্ড অ্যাকুয়ামেরিন, এগুলি হচ্ছে তোমার ইডিওক্রোমেটিক। যেমন ধরো এখানে দেখো অ্যাকুয়ামেরিন, অ্যাকুয়ামেরিনের এই কালারটা একেবারে ইডিওক্রোমেটিক কালার, এটা মানে অন্য কোনো ইয়াতে পাওয়া যাবে না, এটা হচ্ছে ইডিওক্রোমেটিক, মানে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকে। হেলিডোর, হেলিডোর এটাও তোমার ইডিওক্রোমেটিক। তারপর বেরিল, মর্গানাইট, এমারেল্ড, এই এমারেল্ডের সবুজ কালার যেটা সেটা হচ্ছে তোমার ইডিওক্রোমেটিক। মর্গানাইটের এই গোলাপি রঙের কালারটাই হচ্ছে ইডিওক্রোমেটিক। বেরিলের তোমার স্যার এই লোকালিটি গুলো যদি বলতেন, মানে এগুলো কোন এলাকায় পাওয়া যায়? সাউথ এশিয়াতে পাওয়া যায়, আচ্ছা ওয়েস্ট এশিয়া যদি পাওয়া যায়? আমি জিনিসটা তোমার শেষের দিকে বলবো, আমি প্রপার্টিজটা পড়াই, তারপর নেক্সট ক্লাসে যখন আমি জেম মানে এক একটা ইন্ডিভিজুয়াল যখন কথা বলবো না, মানে প্রপার্টিজ গুলি বাদ দিয়ে যখন এই কথা বলবো না, তখন আমি ওই যে এক একটা জিনিসটা কোথায় পাওয়া যাচ্ছে এক একটা মিনারেলস সেটা বলবো। তবে আমাদের দেশে এই মিনারেলস গুলো ম্যাক্সিমাম পাওয়া যায় আফগানিস্তান এবং ওই যে হিমালয়ান অঞ্চলে, যেখানে নাকি তোমার যে কন্ট্যাক্টটা হয়েছে, কন্ট্যাক্টটা যে জায়গায় হয়েছে, যে এই সমস্ত যে জায়গাটা উপরে উঠে গেছে, এন্টিক্লাইন হয়েছে, এবং যে সমস্ত জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে, ফাটলের মাঝখানে যেই জায়গাটুকু আছে এই জায়গাগুলিতে ম্যাক্সিমাম সময় এই ধরনের মিনারেলস গুলি পাওয়া যায়। এরপর হচ্ছে অ্যালোক্রোমেটিক। অ্যালোক্রোমেটিক মিনারেলস দ্য কালার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইম্পিউরিটিস। যেমন ধরো একটা কালারে হওয়ার কথা ছিল সবুজ, কিন্তু তার মধ্যে কিছু একটা ইম্পিউরিটিস থাকে, সেটা হয়ে গেছে গোলাপি রঙের। হ্যাঁ, এই ইম্পিউরিটিস এর কারণে যদি কোনো কালার চেঞ্জ হয় তখন সেই মিনারেলস গুলিকে বলা হয় অ্যালোক্রোমেটিক। যেমন ধরো কার্নেলিয়ান, কার্নেলিয়ান কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সাদা রঙ, কিন্তু ওর মধ্যে কিছু রেডিশ অরেঞ্জ যখন হয় তখন এটাকে কার্নেলিয়ান বলা হয়। আসলে তো সেটা একটা চালসিডোনি। এই যে ইম্পিউরিটিস এর কারণে সে যে লাল রঙের হয়ে গেল,
বা অরেঞ্জ কালারের হয়ে গেল। এইটা হচ্ছে এই কার্নেলিয়ানের রংটা হচ্ছে অ্যালোক্রোমেটিক মিনারেলস। কার্নেলিয়ানটা হচ্ছে অ্যালোক্রোমেটিক মিনারেল। প্রেজ হচ্ছে গ্রিন কালারের, সবুজ রঙের, কিন্তু সে কিন্তু কোয়ার্টজ, তার মধ্যে যেহেতু কোনো একটা ইম্পিউরিটি ঢুকে গেছে যার জন্য প্রেজের কালারটা গ্রিন। এই প্রেজটা হচ্ছে তোমার অ্যালোক্রোমেটিক। তারপর তোমার এই কেন হয়েছে কোয়ার্টজের মধ্যে যখন নাকি স্পেকিউস, অ্যাক্টিনোলাইট এবং ক্রোলাইটের যখন নাকি কিছু ছোট ছোট টুকরা ঢুকে যায় তখন ওই কোয়ার্টজটাকে সবুজ রঙের দেখতে পাওয়া যায়। এই সবুজ রঙের দেখতে পাওয়া যায়, এই জন্য এটার নাম আবার আলাদা হয়ে গেছে, ওটাকে বলা হচ্ছে প্রেজ। এটা হচ্ছে এলোক্রোমেটিক। যেমন ধরো এই যে রক ক্রিস্টাল কালারলেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যামেথিস্ট, এইটার সাথে এটা ডিফারেন্স কিছুই না, কিন্তু একেবারে এই যে চারটা মিনারেলসই একই রঙের, একই ম্যাটেরিয়াল। এটাও কোয়ার্টজ, এটাও কোয়ার্টজ, এটাও কোয়ার্টজ, এটাও কোয়ার্টজ, কিন্তু কালার ডিফারেন্ট হচ্ছে ইম্পিউরিটিজ এর কারণে। এই ইম্পিউরিটির কারণে যে কালার চেঞ্জ হয়, এই জন্য এটাকে এই অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, প্রেজ এগুলি হচ্ছে তোমার অ্যালোক্রোমেটিক মিনারেলস। কোয়ার্টজ হচ্ছে তাহলে সেই জন্য অ্যালোক্রোমেটিক। আর সিউডোক্রোমেটিক হচ্ছে মিনারেলস হচ্ছে ডিউ টু দ্য ডিফ্রাকশন এন্ড ইন্টারফারেন্স অফ লাইট। লাইটের কারণে যে কালার চেঞ্জ হয়, ডিসপারশন বা রিফ্রাকশনের কারণে যে টোটালি ইন্টারনাল রিফ্রাকশন হয়, সেই কারণে যে কালারটা চেঞ্জ হয়, সেই কালারটাকে বলা হচ্ছে তোমার সিউডোক্রোমেটিক। যেমন ধরো ল্যাব্রাডোরাইটস, প্যারিস্টারাইটস, তারপর সানস্টোন মানে এক ধরনের ফেলসপার, মুনস্টোন, ওপেলস এর এক ধরনের ফর্ম, গ্লোবুলার স্ট্রাকচার ওপেলস। তারপরে তোমার বর্নাইট, চালকোপাইরাইট, পাইরাইট, কভেলাইট, এগুলি হচ্ছে তোমার সিউডোক্রোমেটিক মিনারেলস এর উদাহরণ। যেমন ধরো এই যে ল্যাব্রাডোরাইটস, এখানে দেখছো এক এক সবগুলির কালার কিন্তু একই রকম, কিন্তু তোমার ঘোরাইলে দেখা যায় যে এটা নীল রঙের দেখা যাচ্ছে, এটা গোল্ডেন কালারের দেখা যাচ্ছে, এই ল্যাব্রাডোরাইটস এইটা। তারপর পারিস্টারাইটস, সানস্টোন, এই যে ফেলসপারের ডিফারেন্ট কালার, এই ওপেলের ডিফারেন্ট কালার, এটা হচ্ছে মুনস্টোন। এই যে কালার গুলি আর কি, এখানে যে কালার গুলি দেখতেছো এগুলো হচ্ছে সিওডোক্রোমেটিক। ওপেল, মুনস্টোন, সানস্টোন, এদের কালার গুলি হচ্ছে তোমার সিওডোক্রোমেটিক। এরপর হচ্ছে স্ট্রিক। তো স্ট্রিক হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে যেমন ধরো ইডিওক্রোমেটিক কালারের যে মিনারেলস গুলি আছে সেটাকে যদি তুমি গুঁড়ো করো তাইলে কিন্তু ওই তার রংটাও, ওই গুঁড়ো রংটাও কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ যেমন গোল্ডের তুমি যতই চূর্ণ করো না কেন ওইটার কালার গোল্ডেন ইয়েলোই থাকে। তারপর তোমার কি বলে কপার, সেটাকে তুমি যতই ভাঙো না কেন ওইটা ওই নীলচে সবুজ রঙেরই থাকে। তারপর তোমার হেমাটাইট, যতই তোমার ইয়ে করো না কেন ওই লাল রঙেরই থাকে। এইটাকে বলা হয় এই গুঁড়া রংটা লালই থাকে। এই যে লাল থাকলো এটা হচ্ছে স্ট্রিক। কিন্তু অ্যামেথিস্ট বা কোয়ার্টজ বা তোমার প্রেজ বা রক ক্রিস্টাল এগুলি কিন্তু যদি তুমি গুঁড়া করো প্রত্যেকটাই সাদা হবে, যতই লাল রঙের হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, সেটা তোমার সাদা রঙের হবে। যেমন ল্যাব্রাডোরাইটস, ল্যাব্রাডোরাইট গুঁড়া করলে সাদা রঙের, সিউডোক্রোমেটিক কালারের ওই এটা সাদা রঙের। এই যে চূর্ণ গুঁড়ার রং, এটাকে বলা হয় স্ট্রিক। তো আমরা জেনারেলি যেটা করি, আমাদের স্ট্রিক প্লেট থাকে, সেই স্ট্রিক প্লেটের মানে সাথে যদি ঘষা দেওয়া হয়, ঘষা দিলে যে কালারটা লেফট আউট থাকে সেটা দিয়ে আমরা বুঝি যে চূর্ণ গুঁড়ার রং কতটা। আর যদি হার্ড মিনারেলস হয় তাহলে সেটাকে গুঁড়ো করে তারপরে স্ট্রিক কালারটা দেখতে পাওয়া যায়। এই যে যেমন ধরো এই যে এটা হচ্ছে হ্যামাটাইট, হ্যামাটাইটের এই যে লাল রং, এই যে তারপর এই যে এইটার স্ট্রিকটা কালো রঙের, এইটার স্ট্রিকটা কালো রঙের, এইটার স্ট্রিকটা সাদা রঙের। এটা কালো দেখতে কিন্তু এটার স্ট্রিকটা সাদা রঙের। এটা চকলেট কালার, এটা লাল রঙের, এটা কালো রঙের। এইভাবে আমরা স্ট্রিক প্লেটের সাহায্যে কালো মানে চূর্ণ গুঁড়ার রংটা দেখে থাকি।
তো এই গেল কালার এবং স্ট্রিক আমরা পড়লাম, একটা ফিজিক্যাল দুটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আমরা পড়লাম মিনারেলসে। আরেকটা হচ্ছে আজকে লাস্ট চার্টটা পড়বো, লাস্ট চার্টের পরে নেক্সট প্রপার্টিজ গুলো আমরা নেক্সট ডেতে পড়বো। লাস্ট চার্ট মানে হচ্ছে দ্যুতি, অর্থাৎ একটা মিনারেলস এর উপর লাইট পড়লে সেটা কিরকম বিহেভ করে, হাউ লাইট রিফ্লেক্টস অফ দি সারফেস, সারফেস থেকে লাইটটা কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে লাস্ট চার্ট, বাংলা এটাকে বলা হয় দ্যুতি। আমরা দুই রকম লাস্ট চার্ট দেখতে পাই, একটা হচ্ছে মেটালিক লাস্ট চার্ট আর একটা হচ্ছে নন মেটালিক লাস্ট চার্ট। এই মেটালিক এবং নন মেটালিকের মাঝখানে আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে আমরা বলি সাব মেটালিক লাস্ট। তো মোটামুটি তিনটা ইয়েতেই ভাগ করে থাকি, মেটালিক অর নন মেটালিক। মেটালিক লাস্টার অফ এ মেটাল শাইন্স লাইক এ হার্ড মেটাল, মানে যেমন ধরো গোল্ড, কপার, সিলভার, এদের লাস্টার, তারপরে তোমার একরকম, আবার ফেলসপার, কোয়ার্টজ, এদের লাস্টার আরেক রকম। এই মেটালের মতো যেগুলি একেবারে চকচক করে সেটা হচ্ছে মেটালিক লাস্টার, আর তোমার যেটা নাকি কোয়ার্টজ, ইভেন ডায়মন্ড, এগুলি হচ্ছে তোমার নন মেটালিক লাস্টার। মেটালিক হচ্ছে লাস্টার অফ এ মেটাল শাইন্স লাইক এ হার্ড মেটাল, আর মেনি নন মেটালিক metals are shiny because they are transparent and semi transparent, but they are not metallic. নন মেটালিকের মধ্যে যেমন ধরো কয়েকটা ভাগে আছে, অ্যাডামেন্টাইন, ভিট্রিয়াস অর গ্লাসি, সিল্কি, পার্লি, গ্রিজি, ওয়াক্সি, ডাল, আর্দি। মেটালিক তো বুঝতেছো, যেমন ধরো গোল্ড, তারপরে তোমার তামা, কপার, সিলভার, এরা যেভাবে নাকি আলো রিফ্লেক্ট করে। আর নন মেটালিক হচ্ছে তোমার, এটা কিন্তু ওই রকম নয়, মর্মর চকচক করে, যেমন অ্যাডামেন্টাইন, যেমন ডায়মন্ড, ভিট্রিয়াস মানে গ্লাস কোয়ার্জের মতো যেটা, তারপরে তোমার সিল্কি, যেমন পার্লের ইয়াটা হচ্ছে সিল্কি, পার্লি মানে হচ্ছে মুক্তার মতো যে চকচক করে সেটা, গ্রিজি মানে হচ্ছে মোবিল তেলের মতো যেটা, সেটা হচ্ছে গ্রিজি, ওয়াক্সি হচ্ছে মোমের মতো, ডাল হচ্ছে তোমার যেমন ধরো ক্যাওলিনাইট, ডাল টাইপ, তারপর আর্দি মানে মাটির রং যেটা, সেটা হচ্ছে আর্দি। আমি এই যে কতগুলি উদাহরণ নিয়ে আসছি, যেমন গ্যালেনা, এই যে মেটালিক লাস্টারের উদাহরণ, এইটা হচ্ছে গ্যালেনা, পাইরাইট, গ্রাফাইট, গোল্ড, সিলভার, এগুলি হচ্ছে মেটালিক লাস্টার। আর নন মেটালিক লাস্টার হচ্ছে অলিভিন, পটাশিয়াম, পটাশ ফেলসপার, ডলোমাইট, এগুলি হচ্ছে তোমার নন মেটালিক লাস্টার। নন মেটালিক লাস্টারে যেমন ধর ডায়মন্ডের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডামেন্টাইন, এই যে এইটা হচ্ছে অ্যাডামেন্টাইন লাস্টার, প্রথম যে ইয়েটা সেটা হচ্ছে অ্যাডামেন্টাইন লাস্টার। কোয়ার্টজের হচ্ছে ভিট্রিয়াস লাস্টার, ক্যালসাইটের হচ্ছে তোমার ভিট্রিয়াস লাস্টার। এই যে ক্রাইসোকলার হচ্ছে তোমার গ্রিজি লাস্টার, গ্রিজের মতো অনেকটা গোলাপি রঙের, কিন্তু বাট এটার লাস্টারটা হচ্ছে আমরা গ্রিজি। অ্যাকচিনোলাইট হচ্ছে সিল্কি লাস্টার, অ্যাকচিনোলাইট এটা হচ্ছে সিল্কি লাস্টার। ভ্যারাইট হচ্ছে পার্লি লাস্টার, এটা পার্লের মতো দেখতে। তারপর ভ্যারিসাইট হচ্ছে ওয়াক্সি লাস্টার, ভ্যারিসাইট হচ্ছে ওয়াক্সি লাস্টার। ক্যাওলিনাইট হচ্ছে ডাল, মনমার্লিনাইট হচ্ছে ডাল, এই দুইটা হচ্ছে ডাল। লিমোনাইট হচ্ছে আর্দি লাস্টার, লিমোনাইট হচ্ছে আর্দি লাস্টার। আর এই যে রিউটিলাইট হচ্ছে সাব মেটালিক, এইটা এই দুইটা লাস্টারের মাঝামাঝি, সেই যে রিউটিলাইট যেটা, সেটা হচ্ছে সাব মেটালিক লাস্টার। আজকে আমার মনে হয় এইখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ক্রিস্টাল শেপ নিয়ে বাকি যে ইয়েগুলি সেটা পড়বো।